ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এবিটি এর টেস্ট পেপার থেকে ভূগোলের পরবর্তী পেজটি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম সমস্ত পেজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেব, তাই চলো আজকে একটি নতুন পেজ তোমাদের কমপ্লিট করে দিই। আজকে দেখো AC 189 এই পেজটি তোমাদের কমপ্লিট করে দেব। দেখো প্রথমেই রয়েছে ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছেন জোয়ারি শক্তি। তারপর দেখো রয়েছে দুইয়ের দাগে বিবৃতি এক, মহী সঞ্চরণের সপক্ষে যুক্তি স্বরূপ জিগসফিট ও মেরু ভ্রমণ উল্লেখযোগ্য, এটি ঠিক রয়েছে। তারপরে বিয়ের দাগে এই বিবৃতি দুইয়ে রয়েছে ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ দিকে সরে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে, এটি ভুল। অর্থাৎ এই এর অপশানটি ঠিক হবে, শুধুমাত্র বিবৃতি এ মানে একের দাগটা সঠিক। তারপর দেখো তিনের দাগে রয়েছে নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো অবঘর্ষ। তারপর দেখো একটা বাম দিক ডান দিক দেওয়া রয়েছে, ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, রসের মতানে, টিলা ও পুচ্ছ, তার দিকে স্তম্ভ দুইয়েও কিছু জিনিস দেওয়া আছে। এটার উত্তর হবে, তোমরা পড়ে দেখবে, বি এর অপশানটি সঠিক, বি এর অপশানটি হবে সঠিক। তারপরে দেখো পাঁচের দাগে রয়েছে চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপকে বলে স্ট্যালাকটাইট। অর্থাৎ কি চুনাপাথরযুক্ত অঞ্চলে ওপর থেকে যদি ঝুলতে থাকে তখন তাকে বলো স্ট্যালাকটাইট, আর নিচ থেকে যদি ওঠে তখন তাকে বলো স্ট্যালাগমাইট। তারপর দেখো বেমানানটা বের করতে বলছে, এটা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কারণ বাকি সবগুলো হিমবাহের কাজের ফলে গঠিত হয়, আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কাজের ফলে গঠিত হয়। তারপর দেখো একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটার মধ্যে এটা কি, এটা হবে স্তম্ভ, কারণ ওপরটা হচ্ছে স্ট্যালাকটাইট আর নিচ থেকে স্ট্যালাগমাইট দুটো যুক্ত হয়ে গেলে তখন তাকে বলে স্তম্ভ। এরপর দেখো তোমার রয়েছে আটের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দেখো দাবি এতে দিয়েছে শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, এটা ঠিক রয়েছে, কারণ শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। তারপরে কারণ বলেছে দেখো পর্বতের অনুবাদ ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয়, এটাও ঠিক, কারণ যখন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামবে তখন উষ্ণতা বেশি থাকে বলে ঘনীভবনের সুযোগ কম হয়। এই জন্যে এটা হবে সি এরটা, যে দাবি ও কারণ দুটোই সঠিক। তারপর দেখো নয়ের দাগে রয়েছে শিল্পাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে যাওয়ার প্রধান কারণ কী হবে, এটা হবে ধোঁয়াশা। তারপর দেখো সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে থাকে সোডিয়াম ক্লোরাইড মানে এন। এরপরে দেখো 12 দাগে রয়েছে সমুদ্রের জলে লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির বা কারণগুলির মধ্যে কোনটি সঠিক, এটি হবে কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। তারপরে দেখো 13 দাগে রয়েছে OTECর সম্পূর্ণ নাম কি, এটি হবে ওশান থার্মাল এনার্জি কনভার্সান। তারপরে দেখো রয়েছে যে 14 দাগের প্রশ্ন দিয়েছে 1, 2, 3 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্র সম্পূর্ণ করো। এখানে সূর্যালোক শোষণ করে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এই চারটা কমপ্লিট করতে বলছে। প্রথমটা হবে স্বভোজী, তারপর হবে তৃণভোজী, তারপর হবে মাংসাশী, তারপর হবে সর্বভোগ। কারণ সবুজ উদ্ভিদ হচ্ছে সূর্যালোক গ্রহণ করে খাদ্য উৎপাদন করে, সেটা থেকে যায় তৃণভোজী, তারপর হবে মাংসাশী, তারপর হবে সর্বভোগ। তারপরে দেখো 15 দাগে দেওয়া আছে নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়। দেখো কেঁচো একটি ডেট্রিভোর প্রাণী, এটা কিন্তু ঠিক, কারণ কেঁচো ডেট্রিভোর প্রাণী, কারণ ডেট্রিভোর কাকে বলবো, যারা পচনশীল আবর্জনা খায় তাদের ডেট্রিভোর বলা হয়। তারপর দেখো বাস্তুতন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, এটাও ঠিক, কারণ বাস্তুতন্ত্রে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে আস্তে আস্তে উপরের দিকে যত যাওয়া যাবে ততই কমতে থাকবে সংখ্যাটা। তারপর দেখো লিন্ডেম্যান 10% সূত্রের প্রবক্তা, এটাও ঠিক, কারণ লিন্ডেম্যান 1942 সালে 10% সূত্রটি দিয়েছিলেন। তারপর দেখো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রপ বলে, এটাও ঠিক। তাই দেখো চারটাই কিন্তু সঠিক, তাই আমার মন বলছে এই কোশ্চেনটা হয়তো ভুল রয়েছে। তারপর দেখো 2011 সালে ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তারপর রয়েছে দেখো 17 দাগের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এতে দিয়েছে জনঘনত্বের তুলনায় মানুষজন অনুপাত কোনো দেশের নাগরিকদের আয় ও জীবনযাত্রার মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে, এটি ঠিক। কারণ দিয়েছে দেখো মানুষজন অনুপাত নির্ণয়ের প্রধান দুটি উপাদান সংস্কৃতি সম্পন্ন মোট জনসংখ্যা ও মোট উৎপাদনশীল কার্যকর জমি, এটাও ঠিক। তার মানে এটা কী বলছে, এ যে দাবিটা দিয়েছে আর দাবি হলো এ দাবির সঠিক ব্যাখ্যা, কিন্তু এখানে অপশানগুলো কীরকম এলোমেলো দেওয়া রয়েছে,
তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে এ যে বিবৃতি দিয়ে রয়েছে সেই বিবৃতিটা সঠিক এবং এই বিবৃতির সঠিক ব্যাখ্যা হলো আর। তারপরে দেখো 18 দাগে রয়েছে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা ক্যানন, মানে ডি এর অপশানটি সঠিক হবে। তারপর রয়েছে দেখো উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ ডি এর অপশানটি সঠিক হবে, কর্মক্ষম জনসংখ্যা অধিক। 20 দাগে রয়েছে দেখো জনস্বল্পতা দেখা যায় না, কোথায় না জাপানে, ভালো করে দেখবে দেখা যায় না বলছে কিন্তু। এরপর দেখো রয়েছে নিচের কোনটি পৌরবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। নিচের দেওয়া পৌরবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। দেখো এখানে দেওয়া রয়েছে যেগুলো, সেটা ভালো করে পড়বে যে বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির। তোমরা সকলেই জানো যে পৌরবসতি মানে গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি ডিস্টেন্স কম। তারপর রয়েছে দেখো অধিকাংশ বাসিন্দা কৃষিকাজে নিযুক্ত, এটা ভুল, কারণ অধিকাংশ বাসিন্দা হতে হবে পৌরবসতি হতে গেলে 75% মানুষকে অকৃষিকাজ করতে হয়, তাই এটা ভুল রয়েছে। তারপর রয়েছে দেখো জনসংখ্যার চাপ খুব কম, কারণ এটাও কিন্তু ভুল, কারণ পৌরবসতি অঞ্চলে জনসংখ্যার চাপ কী হয়, বেশি হয়। তারপর রয়েছে দেখো উন্নত পরিকাঠামো ও উন্নত জীবনযাত্রা, এটা ঠিক, তাই তোমরা করবে 1 এবং 4 সঠিক, 2 ও 3 ভুল রয়েছে, অর্থাৎ সি এর অপশানটি উত্তর হবে। তারপর দেখো গণ্ড উপজাতিদের বসতি প্রকৃতি কীরকম, এটি হবে বিক্ষিপ্ত প্রকৃতি। এরপর দেখো 23 দাগে রয়েছে সঠিক বিকল্প নির্বাচন করো। প্রশ্নটা ছিল ভারতের নগরায়নের সমস্যাগুলি হলো, এটি হবে ডি এর অপশানটি সঠিক, অর্থাৎ বস্তি, যানজট, জল নিকাশি সমস্যা। এরপর দেখো 24 দাগে রয়েছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন, এটি হবে ডি এর অপশানটি সঠিক, লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। তারপর দেখো 25 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটি হবে দেখো মেগালোপলিস, এটা হবে গটম্যান, পৌরপুঞ্জ, এটি হবে প্যাট্রিক গেডেস, রারবান, এটি হবে গ্যালপিন, আর পৌরবসতির বয়সভিত্তিক শ্রেণীবিভাগ, এটি হলো মানফোর্ড, অর্থাৎ এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হবে বিহার। তারপরে যে দেখো শুষ্ক অঞ্চলে জল বিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বৃষ্টির জল সংরক্ষণ, অর্থাৎ এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো 28 দাগে রয়েছে ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। তারপর দেখো রয়েছে 29 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক, দেখো বায়ু শক্তি হবে চীন, জৈব গ্যাস বিদ্যুৎ হবে জার্মানি, ভূতল শক্তি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর সর্বপ্রথম 90 প্ল্যান্ট হলো কিউবা, এটির এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো এই অনুচ্ছেদটি তোমরা ভালো করে পড়বে, অনুচ্ছেদটি পড়ে পরের প্রশ্নের উত্তরটা তোমরা করতে পারবে। দেখো এটা আমি পড়েছি অনুচ্ছেদটি পড়ে 30-এর উত্তরটা হবে পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ হলো ডি এর অপশানটি হবে উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। তারপরে দেখো 31 দাগেরটা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, হলুদ বিপ্লব হবে তৈলবীজ, নীল বিপ্লব হবে মৎস্য, রূপালী বিপ্লব হবে ডিম, আর তোমার হচ্ছে যে শ্বেত বিপ্লব হবে দুধ, অর্থাৎ বি এর অপশানটি সঠিক হবে। তারপরে দেখো যে ভারতের জাতীয় সড়কগুলির পরিচালনার দায়িত্ব করে কোন সংস্থা, এটি হবে পিডব্লিউডি, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে একটা সংস্থা। NHAI কিন্তু ভারতের জাতীয় সড়ক পথগুলি পরিচালনার দায়িত্বে থাকে, তার অধীনের সংস্থা হলো পিডব্লিউডি, এটা তোমরা বি এর অপশানটি করবে। তারপরে দেখো 33 দাগের কোশ্চেন রয়েছে সার্কের সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক স্বার্থ উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো, এর অপশানটি হবে সাপটা, এর অপশানটি সঠিক হবে। একটা প্রশ্ন দিয়েছে, এখানে ছবি একটা দিয়ে দিয়েছে, দেখো এই ছবিটার মধ্যে এখানে একটা এ স্থান বলে উল্লেখ রয়েছে, এখানে একটা বি স্থান বলে উল্লেখ রয়েছে। এই এ স্থানটি কৃষির জন্য বিখ্যাত আর বি স্থানটা কৃষির জন্য বিখ্যাত। পেজটা উল্টালেই তোমরা দেখতে পাবে যে 34 দাগে দিয়েছে খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী লেখো। অর্থাৎ ওই যে ছবিতে দেওয়া রয়েছে দেখো এই যে এ স্থানটি, এই এ স্থানটি কোন খনিজ উৎপাদনের জন্য এগিয়ে রয়েছে, এটি হবে আকরিক লোহা। আর তার 35 দাগে রয়েছে দেখো চিহ্নিত স্থানটি শনাক্ত করো এবং উৎপন্ন ফসলটি চিহ্নিত করো। অর্থাৎ কি এই যে এই অঞ্চলটা কি ফসল উৎপাদনের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ, এটির উত্তর হবে কফি। স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে যে পেজটি কমপ্লিট করে দিলাম সেই পেজটি তোমরা ভালো করে পড়বে এবং এই ভিডিওকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। যদি এই ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকে আমার অনুরোধ রইল এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে
এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে। আমি আস্তে আস্তে সমস্ত পেজগুলো তোমাদের কমপ্লিট করে দেব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো করে পড়াশোনা করো এবং ভবিষ্যতে তোমাদের ভালো রেজাল্ট হোক এই কামনাই করি। সকলে ভালো থেকো। বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।